দেখো আজকে আমাদের টপিক হলো ফাংশন, সি ফাংশনস। টু ডিআর এ করাচ্ছিলাম, টু ডিআর এ তাহলে প্রোগ্রাম একটা করে দেখাবো টু ডিআর এর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই টু ডিআর আমি প্রোগ্রাম করে দেখাচ্ছি ছোট্ট একটা। তোমাদের পরীক্ষার জন্য যেরকম লাগে আমি সেরকম করে দেখাচ্ছি, ঠিক আছে? তো টু ডিআর এটাই শেষ করি, ওটাই বেটার হবে। ধরো একটা আমি নর্মাল একটা টু ডিআর এ আমি তাহলে একটা কাজ করি। এখানে লিখি হচ্ছে টু ডিআর এ। আমি একটা টু ডিআর এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেব, স্কোয়ার ম্যাট্রিক্স লাইক 2 × 2, 2 × 2 একটা ম্যাট্রিক্স নেব। এই ম্যাট্রিক্সের মধ্যে আমি জাস্ট কয়েকটা এলিমেন্টকে, চারখানা এলিমেন্ট হবে, মানে দুটো রো হবে আর দুটো কলাম হবে। এটা নিয়ে আমি কিছু এলিমেন্টকে আমি স্টোর করব বাই ইউজিং টু ডিআর এ। এই টাইপের প্রোগ্রাম আসে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড। হ্যাঁ আদিত্য চলে আসো, ঠিক আছে, বেশিক্ষণ শুরু করায়নি। হ্যাঁ, টু ডিআর এটা দেখো ভালো মতো, রেকর্ডিংটা অন আছে, আগের দিনে ভিডিও রেকর্ডিং দেখেছিল সব? ওকে ঠিক আছে, দেখো টু ডিআর এ মিনস আমি একটা 2 × 2 ম্যাট্রিক্স এটা তৈরি করব। সেই এলিমেন্ট ম্যাট্রিক্সের মধ্যে আমি আমার মতন করে ভ্যালুকে দেব। তা কি করে প্রথমে করতে হবে? সবার আগে আমাকে অ্যারেটাকে ডিক্লেয়ার করতে হবে। তা টু ডিআর এ ডিক্লেয়ার করার নিয়মটা কি? প্রথমে তো আমরা হ্যাশ ইনক্লুড যেভাবে যেভাবে লিখি সেটা তো লিখবই। ধরো একটা অ্যারে নিচ্ছি, ইন্ট, আমি অ্যারের সাইজটা একটু বড় করে নিই, সাপোজ ম্যাক্সিমাম সাইজ নিচ্ছি A10 10 10 এটা অ্যারে নিচ্ছি, ঠিক আছে? মানে 10টা রো থাকবে এবং 10টা কলাম থাকবে, এবং তার মধ্যে হ্যাঁ আনইকুয়ালও হতে পারে। আমি স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে করাই, বুঝতে সুবিধা হবে একটু। হ্যাঁ, তা আমি এখানে অ্যারেটা কত ধরেছি? 10 মানে 10টা রো থাকবে আর 10টা কলাম থাকবে। আমি প্রথমে পরে পেনটে নিয়ে আমি বুঝিয়ে দেব। এটা ইন্ডিকেট করবে হচ্ছে রো কে, আর এটা ইন্ডিকেট করবে কলামকে। 1 মিনিট ধরো তো একটু, 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ হয়েছে হয়েছে। দাঁড়াও 1 সেকেন্ড। তা এখানে আমরা 2 × আমরা এখানে ম্যাক্সিমাম আর 10খানা রো থাকবে আর 10খানা কলাম থাকবে, একদম সিম্পলি আমি বলছি। আর এখানে আমি দুটো এলিমেন্ট নেব, একটা এম, একটা নেব এন, আর আই, আর কমা জে। এই হচ্ছে আমার এলিমেন্টস। এতগুলো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এবার এই ভেরিয়েবল গুলোকে আমি কিভাবে কাজ করব, কিভাবে কি করব, সেটা আমি ওয়ান বাই ওয়ান। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এম রোজ। আচ্ছা ওকে, চলো, ও ভালো কথা বলেছে, তাহলে এটাকে রোজ ধরছি, এটাকে কলস ধরছি, ঠিক আছে? এম রোজ, এম কলামস। এবার আমরা প্রথমে অ্যারে ডিক্লেয়ার করেছি, ম্যাট্রিক্স ডিক্লেয়ার করেছি 10 × 10। এবার আমি এখানে একটা প্রথমে কমেন্ট দিচ্ছি যে প্রিন্টএফ এন্টার নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস। মানে আমি কতগুলো রো নেব এবং কতগুলো কলাম নেব। হ্যাঁ শিশেন্দু আসো, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং অন আছে, দেখে নেবে। আমি এন্টার নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস। না ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এন্টার নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস, আমি কতগুলো রো কে নেব, কতগুলো কলামকে নেব মেনশন করবো। তাহলে আমি এখানে কাজ করি, এখানে স্ক্যানএফ করি, স্ক্যানএফ %d কমা ampersand of
রোজ কোনো চিন্তা নেই, বুঝিয়ে দেবো পুরোটাই, পুরোটা করে নিই, সব বুঝিয়ে দেবো। m% অফ কলামস। তা কটা রো কটা কলাম, সাপোজ আমি দুটো রো নিলাম, অথবা তিনটে রো তিনটে কলাম নিলাম, স্কোয়ার ম্যাট্রিক্স করছি। তা এটা আমাকে নাম্বার অফ রোজ নাম্বার কলাম প্রথমে মেনশন করতে হবে, এবং কটা রো নেবো কটা কলাম নেবো। দেন আমার একটা ফর লুপ ইনক্লুড করতে হবে। ফর i equal to 0, i less than rows, i plus plus। তারপর ফর j equal to 0, j less, হ্যাঁ সব বুঝিয়ে বাবা, সব বুঝিয়ে দিচ্ছি আমি, এটা লিখে নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেবো কি করে কাজটা করছি, একটু ওয়েট করো, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ সে করতে পারো, করতে পারো, শোনো আমি এটাকে দুটো, আমার রো কলাম আছে, দুটো ফর লুপ লাগবে, না হবে না নাচা। আমি বোঝাচ্ছি, তুমি 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 তোমার মতো করতে পারো, অসুবিধা নেই। পার্সেন্ট ডি, এখানে কমা, আমরা এখানে কি করব, এই অ্যারেটাকে ডিক্লেয়ার করব। m% অফ এ অফ আই, আর এখানে নেব হচ্ছে এ অফ জে। ঠিক আছে, এই হচ্ছে আমার 2D অ্যারে কে আমি ডিক্লেয়ার করলাম। এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। এবার এটা করলে তো হবে না, এবার আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। তাহলে এখানে আমি একটা কমেন্টিং সাইন এখানে লিখতে পারি, এই জায়গাটাতে আমাদের মনে হয় যে প্রিন্টএফ স্ল্যাশ এন এলিমেন্টস এন্টার, এটার জন্য। আর আমাদের এবার যে যে এলিমেন্ট গুলোকে আমি নিয়েছি, সেই এলিমেন্ট গুলোকে আমার কি করতে হবে, শো করতে হবে। স্ল্যাশ এন এলিমেন্টস আর শোন, লিখলাম। এবার আমি এটাকে শো করতে গেলে আমাকে একই রকম লুপ লাগবে, কপি করছি, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এই স্ক্যানএফ এর জায়গাতে আমি শুধু চেঞ্জেসটা কি করব, এখানে করব হচ্ছে প্রিন্টএফ। এই হলো আমার কাজ, রিটার্ন 0। এই হলো আমার প্রোগ্রাম। আমি প্রথমে প্রোগ্রামটা রান করে দেখি, 2x2 বা 3x3 স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে এলিমেন্ট গুলো কি করে আসছে সেটা বোঝানোর জন্য। তারপর আমি এটার ফার্দার এটার সম্বন্ধে কিছু বলবো। প্রথমে আমাকে সেভ করতে হবে, সেভ অ্যাস, কারণ আমি একবার স্ক্যান করছি বা প্রিন্ট করছি, এলিমেন্ট রাখছি বা এলিমেন্ট শো করাচ্ছি, সেই জন্য লিখেছি। না আগে তোমাদের এলিমেন্ট গুলো তো রান টাইমে এলিমেন্ট গুলো নিতে হবে না, কোন কোন এলিমেন্ট আসবে না আসবে। ঠিক আছে, আমি আগে দেখি রান। না 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 না, হবে না, পরে বলছি, দাদা পরে দেখি, তো সব বলছি একটা একটা করে। এরার আছে কিনা দেখো, এরার নেই, ভালো কথা। এন্টার দ্য নাম্বার অফ রোজ, সাপোজ আমি 2 হচ্ছে রো আর 2 হচ্ছে কলাম, প্রথমে করে দিলাম। এবার এন্টার এলিমেন্টস, সাপোজ 7, 8, 9, 10। এবার এখানে এলিমেন্ট দেখাচ্ছে 4টা এলিমেন্ট ছিল, এখানে তোমার একটা অদ্ভুত টাইপের একটা এররের মতন দিচ্ছে, দেখো। হ্যাঁ কেন দিচ্ছে বলতো, এখানে আমি না এখানে m% করে দিয়েছি না, এটা হচ্ছে ভুল। এই জিনিসটা এখানে m% করা যাবে না, ঠিক আছে। এখানে m% করলেই তোমাকে এররটা দেবে, এরর দেবে না অ্যাকচুয়ালি, ওর অ্যাড্রেস গুলোকেও শো করে দেবে। আমার এখানে কি করতে হবে, আমি আরেকবার করে দেখি, এক্সিকিউট করি, কম্পাইল এন্ড রান। সাপোজ আমি 2 এলিমেন্ট ধরে নিচ্ছি, 89, 90, 54, 32। এই দেখো তোমার এখানে এলিমেন্ট গুলো এসছে, এটা স্কোয়ার ম্যাট্রিক্সে। হয়তো তুমি দেখতে অসুবিধা হচ্ছে, বাট এখানে তোমার অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। দাঁড়া এখানে কথা কাজ করি আমি, এলিমেন্টস এন্টার 89 পরপর লিখেছি, এখানে একটা কাজ করতে আমাকে, দাঁড়া এই জায়গাটা একটু চেঞ্জ করতে হবে। এই পজিশনটাতে স্ল্যাশ এন এ রেখে আমরা কিছু চেঞ্জ করব। আমরা এখানে একটা স্ল্যাশ এন দেই, হ্যাঁ একটু গ্যাপ রেখে একটা স্ল্যাশ এন দেই। স্ল্যাশ এন দিলে কিছুটা চেঞ্জেস তুমি বুঝতে পারবে। আর এখানে এই পজিশনটাতে এন্টার এলিমেন্টস, এই জায়গাটা একটা তুমি স্ল্যাশ এন দিয়ে দাও।
এবার এক্সিকিউট করে দেখো কি দেখায়, 2 2 বা 3 3 করলেও হবে, 78 90 34 30, এবার চারটা এলিমেন্টে আসছে, কারণ ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে এম ইন্টু এন, মানে এম রোস এন কলামস। তারপরে প্রথমে রো মেনশন করেছি তিনটে, কালাম তিনটে হচ্ছে রো, আর তিনটে হচ্ছে কালাম, তাহলে 9টা হচ্ছে, এখান থেকে 2 2 দিয়েছি, তাহলে কটা এলিমেন্ট আসবে এখানে, এর 4 এলিমেন্টস আর অ্যারাইভড। এই দেখো ঠিকঠাকই এসছে, 78 90 34 32। এবার ম্যাট্রিক্সের আকারে কিন্তু আমাকে দেখাচ্ছে না, সো ম্যাট্রিক্সের আকারে ওইভাবে দেখাতে গেলে তোমাকে অন্য ফরম্যাটে করতে হবে, ম্যাট্রিক্স আকারে না দেখালেও চলবে। এটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে তোমাকে দেখো, এটা আমি আগে প্রথমে লজিকটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্সের আকার দেখানোটা বড় জিনিস নয়। তুমি লিখছো? তার আমি এটাকে এখন নিচ্ছি, কোনো অসুবিধা নেই, দেখে নাও। হ্যাঁ, এটা কি করে কাজ করছে আগে বোঝো ব্যাপারটা। হ্যাঁ, আগে কাজের যে তোমার যে ফ্যাক্টরটাকে বোঝার চেষ্টা করো, যে আমরা কি করে কাজ করছে। এই দেখো, এই হচ্ছিল আমার প্রোগ্রাম, তাই তো? এই প্রোগ্রামটাতে প্রথমে ধরো আমি যদি এরকম করে নেই, সে আমার ম্যাক্সিমাম আমি কটা রো নিতে পারবো, কটা কলাম নিতে পারবো, 10 on 10, 100 খানা, মানে এখানে 10টা রো হবে আর 10টা কলাম হবে, ম্যাক্সিমাম কলাম হবে হচ্ছে 10টা, টোটাল এলিমেন্ট আমি কটা রাখতে পারবো, 100। কেন? কারণ ম্যাট্রিক্স এর নিয়মটাই হচ্ছে এরকম ব্যাপারটা, মানে তোমাকে যদি এখানে করে দেয় যে 2 into 2 ম্যাট্রিক্স, 2 into 2, দ্যাট মিনস তোমাদের ম্যাট্রিক্স মানে ক্লাস 12 এ আছে, লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পড়ে, 42 92 62 আর ধরো 65, এটা হচ্ছে ম্যাট্রিক্স এলিমেন্টস। তো এলিমেন্ট কি করে হলো, 2 into 2, দ্যাট মিনস 4। তো এখানে আমি প্রথমে কথা বলছি রোজ এবং কলামস, আমি এখানে মেনশন করে দিলাম যে আমার রোজ কলামটা আমি মেনশন করছি। আমি রো বলছি 2, রোজ বললাম 2, আর কলস বলেছি হচ্ছে 2, 2 2 2। এবার এলিমেন্টস এন্টার্ড, এবার এখানে কি হবে দেখো, এটা দুটো লুপ আছে। এই যে ফর লুপটা দেখতে পাচ্ছ, এই ফর লুপটা আমরা বলছি হচ্ছে আউটার ফর, আর এই যে পরের যে ফরটা আছে, এই ফরটাকে বলছে হচ্ছে ইনার ফর। ওকে, তাহলে আমার যেখানে এখানে একটাই স্টেটমেন্ট, কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে করো যে আমার ইনার এবং আউটার ফর বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি ইচ্ছে করলে এখানে ব্র্যাকেটও প্লেস করতে পারো। কিন্তু মনে করো যে আমি এখানে এরকম ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। তুমি এভাবে ব্র্যাকেটকে এন্ট্রি করতে পারো, এখানে একটা ব্র্যাকেট আসবে, এটা হচ্ছে আউটার ফরের ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা, এবং তার সাথে সাথে এটার জন্য যেহেতু সিঙ্গেল স্টেটমেন্ট, এর একটা আলাদা ব্র্যাকেট হবে। যদি তোমার মনে হয় যে আমার বুঝতে এভাবে আমি সুবিধে, আমি আই ক্যান ফিল বেটার টু আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান পুট ব্র্যাকেট, নো প্রবলেম। আর তুমি যদি মনে করো যে না, আমার এখানে লজিক্যাল সেন্সে কোনো অসুবিধা নয়, তুমি ব্র্যাকেট দিলেও হবে, নাও দিলেও হবে, ইট ডিপেন্ডস আপন ইউ, তোমার উপরে ডিপেন্ড করবে যে তুমি কি করবে। তার মানে এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটটা হচ্ছে আউটার ফরের ব্র্যাকেট, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, আর এর ভেতরে যে ব্র্যাকেট দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনার ফরের ব্র্যাকেট, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। আই থিঙ্ক ইট উইল বি ক্লিয়ার ফর ইউ, তোমার ক্ষেত্রে পরিষ্কার হবে। আমি তাহলে গ্যাপিং করে দিলাম, ঠিক আছে? এবার তোমার যদি মনে হয় যে না, আমি এটাকে আমি স্ক্রিনশট তুলে নিয়ে গিয়ে বোঝাবো, সো সেটা আমি করতে পারি, তোমার ক্ষেত্রে সুবিধা হবে। সেম ব্র্যাকেটকে তুমি এখানেও প্লেস করতে পারো এই পজিশনটাতে। সো এটা বলার কিছু নেই, একটা বুঝতে পারলে পরেরটাও বুঝতে পারবে। এই দেখো, আমি ওই ব্র্যাকেটটা দিয়ে নিয়ে এলাম। আর আমার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, আমি রোজ এবং কলামস আমি মেনশন করে দিয়েছি। আমি বলেছি যে আমার রোজ হবে 2 আর কলস হবে হচ্ছে 2। ওকে, সো এন্টার এলিমেন্ট দেখাচ্ছে। এবার i ইকুয়াল টু 0, i লেস দেন রোজ। এখানে প্রথমবার লুপের মধ্যে কত আসবে, প্রথমবার ফর লুপে আসবে i0, i লেস দেন রোজ, রোজ মানে হচ্ছে আবার 2, তারপর হচ্ছে i প্লাস প্লাস, দেন
এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে আউটার ফরের। এবার এখান থেকে কন্ডিশন স্যাটিসফাই করার পর ইনার ফরে এন্ট্রি নেবে জে ইকুয়াল টু 0, জে ইকুয়াল টু 0, দেন জে লেস দেন কলস, কলসকে তো মেনশন করেছি, কলস কত, কলস হচ্ছে 2, তারপর কত হচ্ছে আমার জে প্লাস প্লাস। ক্লিয়ার? এবার এখান থেকে আমার একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, দেখো যে সেকেন্ড ব্র্যাকেট, এখানে কি লেখা আছে স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে কি কাজটা হচ্ছে সেটাকে বোঝো, পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট এ অফ আই আর এ অফ আই আর জি। প্রথমে আমার আয়ের ভ্যালু কত, মানে প্রথম আমি যখন এই ম্যাট্রিক্সটা এখানে ফরম্যাটটা তৈরি করব, ফার্স্ট টাইম এখানে আয়ের ভ্যালু কত আসবে, 0 আসবে, প্রথমে 0 এলো, তারপরে জি এর ভ্যালুটা কত এলো, 0 এলো, তারপর তুমি কোন এলিমেন্টকে সাপোজ রাখছো, এন্ট্রি করছো, এটা 0 0টা হচ্ছে ওর পার্টিকুলার 2D অ্যারের, 2D অ্যারের মনে রাখবে 2D অ্যারের একটি ইন্ডেক্স, 0 0 হচ্ছে ইন্ডেক্স। তারপরে আবার এখান থেকে এবার তো লুপ থেকেও বেরোবে না, না দাঁড়াও, হ্যাঁ 1 1 ঠিকই বলছো, এর পরের বার কি হবে দেখো 0 0 গেল, তার নেক্সট টাইম তখন আয়ের ভ্যালু তোমার 0ই আছে, আয়ের ভ্যালু কি আছে 0 আছে, আই তো চেঞ্জ হয়নি, সেকেন্ড টাইম ইয়েস 0 1, তাহলে একটা রো কে আমার কমপ্লিট করলো 42, তারপরে কিন্তু আর লুপটা এক্সিকিউট করবে না, ইনার ফর কিন্তু এখানেই এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে গেল। তারপরে এবার আই এর ভ্যালুটা বেড়ে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, সো এখানে 1 এলো, তাহলে I1, এখানে যে 0ই আছে, কলসটা আমার কত 2 আছে, আর এখানে কত আসবে আই এর ভ্যালুটা 1 আসবে, 1 পরের স্টেপে 1, আর যেটা কত 0, এবার তুমি এলিমেন্ট রাখো সাপোজ 62, সেম ভাবে আবার লুপটা এক্সিকিউট করবে ইনার ফরে, ইনার ফর তখন শেষ হয়নি, তখন আই কত, আই আমার তো 1ই থাকবে, আর জে কত থাকবে, জে থাকবে হচ্ছে আমার 1 হয়ে যাবে, কারণ জে এর মানটা জে প্লাস বেড়ে যাবে, সাপোজ তুমি 92 লিখলে, তাহলে আমার দেখো এলিমেন্ট আমার ফিল্ড আপ কমপ্লিট, বিকজ এর পরের বার 1 এর পর যখন 2 হবে, তাহলে 2 লেস দেন রোজ, তখন তার এক্সিকিউট করবে না, আমার এখানে স্টপ হয়ে গেল। বোঝা গেল তো কি করে আমার এই ম্যাট্রিক্সটা কাজ করছে একটা লুপে প্রোগ্রামের মধ্যে। কম্পাইলে আকারে আসবে না, ওই আকারে আনতে গেলে তোমাকে অন্য করে একটু ডিজাইনটা চেঞ্জ করতে হবে, তাহলে ডিজাইনটার জন্য একটু দাঁড়াও, ডিজাইনটার জন্য মনে হচ্ছে আমাকে এরকম করতে হবে, এক সেকেন্ড দাঁড়াও তো। জয়দীপের, জয়দীপ কি চাইছে বুঝতে হবে, জয়দীপ এরকম একটা আকার চাইছে তাই তো, ঠিক আছে বাবা, তোমার তো ডিমান্ড থাকবেই, জয়দীপের ডিমান্ড হয়েছে, দেখতে চাইছে, অবশ্যই আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। ওকে, প্রথমে এটা গেল, এটা এতটুক থাক, আমার যা চেঞ্জ করতে হবে এখানে চেঞ্জ করতে হবে, বুঝলে বাবা, চেঞ্জ করার চেষ্টা করছি। আর খেলা খেলা দেখে লাভ নেই। আমি দেখি খেলা, আমি সবার খেলাই দেখি, বুঝলে তো, আমি খেলা দেখতে ভালোবাসি আসলে। ও, হ্যাঁ হ্যাঁ, আমি পাকিস্তানের খেলা দেখছিলাম বসে বসে, ভালো লাগছিল আমার দেখে। আমি হুম, ও দেখেছি, আমি হেরে গেছি অলরেডি, দেখো এবার এদিকে তাকাও, এখানে আই জে জে লেস দেন, আচ্ছা এখান থেকে তুমি যদি এখানে পার্সেন্ট ডি 5D ফরম্যাট নিয়ে আসো, এটা কিন্তু কোনো ব্যাপার না, 5D হচ্ছে একটা স্ট্রাকচার, মানে এতগুলো এলিমেন্টকে স্পেস নেবে ও 5D কমা এটা, তারপরে তুমি কি করলে এখান থেকে এই পজিশনটাতে আমি ধরে করি প্রিন্টএফ ডাবল কোট স্ল্যাশ এন, এটা করে দেখি তো কি হয়। স্ক্যানএপটা নিয়ে তো মাথা ঘামাচ্ছে না, প্রিন্টএফে আমি এটাকে দেখে পরে দেখছি, আমি দাঁড়াও এক সেকেন্ড, এটাকে দেখে নিই, 2 স্পেস 2, সাপোজ ধরো 36 74, পরে দেখছি ওটা, দাঁড়াও আসেনি, এটা গ্যাপিং হয়েছে,
36 47 এসছে। গ্যাপ হয়ে যায় ওই 5D-র জন্য গ্যাপটা হয়েছে, বুঝলে তো? 5D-টা ওই যে ওই আউটপুটে তুমি 5D-টা কিছুই না, এটা তোমার হচ্ছে ওই গ্যাপিং এ যে তুমি যে কোনো 5D 6D এরকম নিউমেরিক ভ্যালু ব্যবহার করতে পারো। দেখো প্রবলেম, হ্যাঁ এই দেখো তুমি 10D দাও না, 10 দাও। সাপোজ ধরো আমি 3/3 করি, হ্যাঁ একটা রো গেল, ওটা সেকেন্ড রো, এটা পাশে উঠতো তাই না, পাশে আসতো, পাশে তো আসছে না, মানে রোটা পরেরটা পরেরটা, ওটা একটা লুপের জন্য, ওই লুপটা একবার এক্সিকিউট করছে, পরে 10D আসছে। আমি যেটা ভাবছি ফরম্যাটটা আনা, তো আসবে আসবে, একটু সময় দাও। এখন এটা শোনো, এটা আমি পরে তাহলে করে পাঠাবো, এটা এখন এটা নিয়ে বসে থাকলে আর হবে না। টুটিয়ারে এইভাবে করে ছেড়ে দেবে, কিচ্ছু করতে হবে তোমার, কেউ কেউ মাথা দিব্যি দেন, এভাবে করতে হবে ওই জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, লজিক থাকলেই হবে তোমার, হুম, লজিকটা থাকলেই হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা কেন আসছে না সেটা আমাকে পরে অ্যানালাইসিস করতে হবে, ওটা আমি দেখে রাখবো, ঠিক আছে? আপাতত লজিকটা বোঝা গেছে তো, লজিক বুঝতে পারলেই হবে। হ্যাঁ, শীর্ষেন্দু লজিকটা বুঝতে পেরেছো? এবার দেখো, এবার এখান থেকে তোমাদের অনেক ধরনের প্রোগ্রাম হয়, যেমন দুটো ম্যাট্রিক্সকে অ্যাড করা, দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাইড করা, এটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হলো এবার ম্যাট্রিক্স থেকে অনেক ধরনের প্রোগ্রাম, তোমাদের আর সিলেবাসে তেমন কিছু নেই ম্যাট্রিক্সে। এই ম্যাট্রিক্স ডিক্লেয়ার করা, ম্যাট্রিক্সকে প্রিন্ট করা, ম্যাট্রিক্সকে দেখানো, এই আছে, এর চেয়ে বেশি কিছু নেই। এবার তুমি যদি মনে করো যে না আমি একটা ম্যাট্রিক্সে এডিশন করতে চাই, সো ম্যাট্রিক্স এডিশন তোমাকে জানতে হবে সবার আগে, দুটো ম্যাট্রিক্সে কিভাবে অ্যাড করব, হাউ টু অ্যাড টু ম্যাট্রিক্স। না না, সিলেবাসে এগুলো থাকে না, মানে তাও আমরা শিখিয়ে দেই, আমি শিখিয়ে দেই তাও। হ্যাঁ হ্যাঁ, ফাংশনটা শুরু করবো, দাঁড়াও, ফাংশনটা শুরু করার আগে ম্যাট্রিক্সের অ্যাডিশন ব্যাপারটা একটু বলি, ম্যাট্রিক্সের সাম কি করে বের করতে হয়। তোমাকে প্রথমে আমি একটা নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে একটু আলোচনা করি। নিউমেরিক্যাল প্রবলেম, সাপোজ ধরো আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, আই হ্যাভ এ ওয়ান স্কোয়ার ম্যাট্রিক্স, লাইক এ একটা ম্যাট্রিক্স, ওকে, সো 1 2 3, এই এলিমেন্ট গুলো আমার আছে, 4 5 6, দেন 7 8 9। বি আর একটা ম্যাট্রিক্স, এখানে তারা আছে 1 2 3, দেন 4 5 6, নেক্সট 7 8 9। এবার আমাকে বললো সাম অফ এ আর বি ম্যাট্রিক্স, সাম অফ এ, হ্যাঁ 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 ম্যাট্রিক্স বলছি আমি, একটা রেজাল্টের ম্যাট্রিক্স আমি সি ধরে ধরতে পারি। এটা কিভাবে হবে দেখো, এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট যোগ হলো, কত হলো 2, নেক্সট 2 2 4 3 3 6 4 4 8। বন্ধুরা কম্পিউটার করাচ্ছি না অঙ্ক করাচ্ছি? হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা, 7 7 14 8 8 16 9 9 18
এইভাবে তোমাকে এটা একটা প্রোগ্রাম করে দেখাতে হবে যে দুটো ম্যাট্রিক্স আমি ডিক্লেয়ার করব, তারপরে সাম অফ দ্য ম্যাট্রিক্স। বাড়িতে একটু চিন্তা করো, দুটো ম্যাট্রিক্সকে প্রথমে নিয়ে নাও, সি একটা রেজাল্টের ম্যাট্রিক্স রাখো, জাস্ট লুপ চালিয়ে অ্যাড করে দাও। খুব সহজ, চিন্তা করো, দেখো আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এআই যে দুবার নেবে, এটা বাড়িতে জাস্ট একটু, একদম সহজ, কিচ্ছু নেই, শুধু তোমাকে তিনটে ম্যাট্রিক্স নিতে হবে। একটা রেজাল্টের ম্যাট্রিক্স থাকবে, ধরো সি ম্যাট্রিক্স, একটা এ ম্যাট্রিক্স, একটা বি ম্যাট্রিক্স। সি ইকুয়াল টু এ প্লাস বি করবে, প্রোগ্রাম সলভ। কিচ্ছু নেই, বাড়িতে করে আমাকে দেখাবে। আরেকটা কাজ দিচ্ছি, আচ্ছা লেখো বাবা, লিখে নাও। দেখো, রাইট এ প্রোগ্রাম ইন সি, রাইট এ প্রোগ্রাম ইন সি write a program in C to add two matrices. ম্যাট্রিক্সের ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিসেস। রাইট এ প্রোগ্রাম ইন সি টু অ্যাড টু ম্যাট্রিসেস। দুটো ম্যাট্রিক্সকে কি করতে হবে? অ্যাড করতে হবে। এ ধরবে একটা, বি ধরবে, সি ধরবে, তিনটে ম্যাট্রিক্স ধরো, ধরে নিয়ে অ্যাড করে দাও লুপ চালিয়ে, নিজের লজিক। আরেকটা বলছি, হ্যাঁ তুমি, হ্যাঁ কলম বেরোবে, কোনো অসুবিধা নেই, তুমি এটা বাড়িতে করো, অসুবিধা হলে আমি আছি। পারলে বৃহস্পতিবার দিন করে। ফরম্যাটটা তুমি প্রথমে বলছি, আমি একটা ম্যাট্রিক্স নেবে, এ 10-10, বি 10-10, সি 10-10 বা 20-20, যা খুশি। তারপর তুমি রোজ কলামস নাও, আর তার সঙ্গে আইজে, সামটা লিখে করবে। হ্যাঁ, কোন রকম অনলাইন হেল্প নেবে না, নেটের হেল্প নেবে না, তুমি যা পারো, তুমি যা পারো করে নিয়ে আসো। অনলাইন একদম দেখবে না, নেটে কিন্তু প্রোগ্রাম দেখলে শিখতে পারবে না, আমি ভালো কথা বলছি, একদম দেখবে না। লজিক নিজের কাছে। মনে করো আমার কাছে কিছু নেই, তুমি, ইউ হ্যাভ এ নো কম্পিউটারস, ইউ হ্যাভ এ নো ইন্টারনেট কানেক্টিভিটি, ওকে, ইউ জাস্ট থিঙ্ক ইট, এভাবে থিঙ্ক, ভাবো, বাড়িতে বসে খাতায় করে যা পারবে লিখে নিয়ে বৃহস্পতিবার দিন আমাকে দেখাও, অসুবিধা হলে আমি আছি, ঠিক আছে? আরটা বলছি, আর আরটা করবে, রাইট এ প্রোগ্রাম ইন সি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ওটা কি জিনিস দেখো, একই জিনিস, রাইট এ প্রোগ্রাম ইন সি, হ্যাঁ ট্রান্সপোজ, হ্যাঁ ট্রান্সপোজ বলে দিচ্ছি। রাইট এ প্রোগ্রাম ইন সি, আমি, হ্যাঁ আমি আমি তোমাকে নিউমেরিক্যাল ব্যাপারটা বলে দিচ্ছি, ম্যাথমেটিক্যালটা প্রোগ্রামটা তুমি করো। বলছি, রাইট এ প্রোগ্রাম ইন সি টু ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, অফ এ ম্যাট্রিক্স, কিন্তু হ্যাঁ ট্রান্সপোজ। এটা কিরকম দেখো, সাপোজ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ হলো এটাকে, এ উপরে ছোট্ট করে টি লেখে, এ টু দি পাওয়ার টি, ঠিক আছে? তো এ টু দি পাওয়ার টি বলে এটাকে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে এর যে রো, মানে এ ম্যাট্রিক্সের যে রো, সেটা এর কালাম হয়ে যাবে, মানে 236 236, এই রো 439 439, 821 রো আছে, কালাম হয়ে যাবে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে? ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটা একটা লজিক। আরেকটা হচ্ছে, একটা ম্যাট্রিক্সের মধ্যে তোমাকে ডায়াগোনাল এলিমেন্টস গুলোকে অ্যাড করতে হবে। রাইট এ প্রোগ্রাম ইন সি টু অ্যাড ডায়াগোনাল এলিমেন্টস অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। আমি লিখে দিচ্ছি প্রোগ্রামটা, একই রকম ভাষা দিয়ে লেখো, রাইট এ প্রোগ্রাম ইন সি
to add diagonal elements, to add diagonal elements of a matrix। তার মানে কি, এই ধরনের আমার ম্যাট্রিক্সটাকে তুমি ইনপুট নিলে তোমাকে 2 3 1, হ্যাঁ 1 3 2 2 3 1, প্রোগ্রামিং তুমি যখন করবে, দেখো প্রোগ্রামিংটা তোমার লজিক। আমি তোমাকে নিউমেরিক্যাল প্রবলেমটা বলে দিলাম, দুটো প্রবলেম দিয়েছি, একটা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স দিয়েছি, আরেকটা দিয়েছি না, তোমার তিনটে প্রবলেম দিলাম। একটা প্রবলেম দিয়েছি হচ্ছে অ্যাড টু ম্যাট্রিসেস, আরেকটা প্রবলেম দিলাম হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, আরেকটা প্রবলেম দিচ্ছি হচ্ছে টু অ্যাড ডায়াগোনাল এলিমেন্টস অফ এ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে তোমাকে কি করতে হবে, অ্যাডিশন করতে হবে। সো দ্যাট ইজ দ্য লজিক, এটা হচ্ছে প্রোগ্রাম। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স করবে, ডায়াগোনাল এলিমেন্টস কে শর্ট করা শিখবে কি করে করে, খুবই সহজ। তুমি নিজের মতো করে ভাবো একটা ম্যাট্রিক্সটাকে। হ্যাঁ, এবার তুমি যদি মনে করো যে না আমি ম্যাট্রিক্স সম্বন্ধে আমি একটু অনলাইনে একটু জানতে চাই, পড়তে চাও, ইউ ক্যান ডু দিস, বাট কোনো প্রোগ্রাম তুমি গুগলে সার্চ করলে এই প্রোগ্রামটা পেয়ে যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই আমার। সার্চ করবে পেয়ে যাবে, আমি জানি, বাট সার্চ করলে পেয়ে যদি যাও সেটা দেখে হবে না। প্রথম নিজে অনেকক্ষণ ভাবো কি করে আমরা করছি, হাউ টু এক্সিকিউট দিস লজিক, ইউ হ্যাভ টু ট্রাই টু সলভ দিস প্রবলেম। একটা প্রবলেম করতে গেলে ইউ আর ফেসিং এ বিগ ট্রাবল, ইউ আর লটস অফ টাইম, ইউ স্পেন্ডিং লটস অফ টাইম, তুমি স্পেন্ড করবে, বাট অ্যাট দ্যাট টাইম ইউ ক্যানট গেট এ ডিজায়ার্ড রেজাল্ট, তুমি রেজাল্ট পাবে না যে কি রেজাল্ট আসছে। তুমি সো মেনি টাইম ইউ আর জাস্ট, কিছু কিছু ক্ষেত্রে সামটাইমস ইউ উইল বি এ ডিসঅ্যাপয়েন্টেড পারসন, মানে হতাশ মনে হবে, না হচ্ছে না, আমার দ্বারা হবে না। নো, ডোন্ট থিঙ্ক, ইউ হ্যাভ টু থিঙ্ক পজিটিভ থিং। তুমি চেষ্টা করো, দেখবে ইউ ক্যান ডু দিস। ঠিক বললাম তো সন্দীপন? এটা ট্রাই করো। সেকেন্ডের ক্লুটা হচ্ছে যে সেকেন্ডের মানে কোনটা, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স বলছো? ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স তোমাকে করতে গেলে সবার আগে দুটো, দেখো তোমাকে তো একটা তো রেজাল্টেড ম্যাট্রিক্স ধরতেই হবে, মানে দুটো ম্যাট্রিক্স তোমাকে নিতেই হবে, একটা এ ম্যাট্রিক্স নাও, একটা বি ম্যাট্রিক্স নাও। না, তুমি তো ম্যাট্রিক্স শো করবে, তো তুমি তো একটা তো তুমি ইনপুট নেবে ভ্যালুগুলোকে, একটা ম্যাট্রিক্সকে তৈরি করার পর তো ওর মধ্যে ভ্যালুগুলোকে প্রথমে ইনপুট নেবে, নিয়ে তো ওটাকে ট্রান্সপোজ করবে, তো দুটো ম্যাট্রিক্স তোমার লাগবে। ঠিক আছে? না না না, তিনটে বলেছি, তুমি গুলিয়ে ফেলছো। তিনটে বলেছি অ্যাডিশনের ক্ষেত্রে, অ্যাডিশনে তিনটে লাগবে, দুটো ম্যাট্রিক্স দরকার। দুটো ম্যাট্রিক্স করার পর তারপর তোমাকে লুপ চালিয়ে ইন্টারচেঞ্জ করতে হবে এলিমেন্ট গুলোকে, ইন্টারচেঞ্জ তোমার লজিক এবার। ঠিক আছে, চলো এটা আমি বললাম। এবার আমরা একটু জাস্ট এর এর বাইরে আমার প্রোগ্রামিং সি ম্যাট্রিক্স আর কিছু করা দরকার নেই, এরপরে মাল্টিপ্লিকেশন আছে, সেটা একটু হিউজ ব্যাপার, আগে তিনটে করো পরে ওটা দেখবো। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু করলে প্রথমে কনফিউজ তৈরি হয়ে যাবে, দরকার নেই। নিউমেরিক্যাল প্রবলেমটাকে বোঝো। এবার আমরা একটা ছোট্ট একটা প্রোগ্রামে আসবো, সেটা হচ্ছে ফাংশন। ফাংশন অফ প্রোগ্রামিং সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এবার ফাংশন একটা এমন জিনিস, এই ফাংশনটা তোমার সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা অ্যারেতে ফাংশন ব্যবহার করতে পারি, স্ট্রাকচারে ফাংশন ব্যবহার করতে পারি, পয়েন্টারে ফাংশন ব্যবহার করতে পারি, এবং এই যে ফাংশন কনসেপ্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ বিল্ড আপ এ গুড প্রোগ্রামার। বিকজ এই প্রোগ্রামিং এর মধ্যে তোমার যদি ফাংশন কনসেপ্ট তুমি যদি একবার শিখে যেতে পারো, সো ইউ ক্যান ডু C++, ইউ ক্যান ডু জাভা, ইউ ক্যান ডু পাইথন, you can do JavaScript, you can do C#.NET, you can do VB.NET also, so many languages, because function conceptটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এবং ফাংশন কনসেপ্টটা সবার আগে আমাদের লজিক্যাল সেন্সে আমরা যদি বিল্ড আপ করতে চাই, আমাদের সবচেয়ে বেটার হচ্ছে we have to learn in proper way প্রোগ্রামিং সি ফাংশন, কি করে ফাংশন কাজ করে। আমি প্রথমে আমরা বলি ফাংশনটা কি জিনিস বা ফাংশন আমরা কেন শিখবো। কোন একটা টপিক জানার আগে যদি তার
ইউটিলিটি সম্বন্ধে বা তার এসেন্স, তার যে নেসেসিটি, তার প্রয়োজনীয়তা সম্বন্ধে যদি আমার মধ্যে নলেজ না থাকে, সেই জিনিসটা তোমার জানতে শিখতে ইচ্ছা করবে। প্রথমে আমরা বলে একটা গল্প বলি, তাহলে ভালো বুঝতে পারবে। সাপোজ একটা স্কুল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বলছে, এটা স্কুলের লাইব্রেরি ম্যানেজমেন্ট, আমাকে একটা সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করতে হবে বাই লাইব্রেরি ম্যানেজমেন্ট। সো লাইব্রেরি ম্যানেজমেন্ট করতে তুমি চিন্তা করে দেখো কতগুলো ওয়ার্ক তোমাকে করতে হচ্ছে। সো মেনি ওয়ার্কস আর দেয়ার, লাইক বইয়ের এন্ট্রির জন্য লাগবে একটা, কে বইগুলো নিচ্ছে, কখন ডিস্ট্রিবিউট করবে, তারপর ধরো একটা লাইব্রেরি যেটা হয় আর কি, এন্ট্রি কবে এন্ট্রি হবে, কবে তাকে সাবমিশন ডেট যদি ফেলিয়ার করে তাকে ফাইন ক্যালকুলেট করতে হবে। এবার তোমার ধরো কোন রোতে কোন বইটা পাবে তার একটা প্রোগ্রামিং থাকতে পারে। এটা সিম্পল বললাম। বা তোমাকে একটা কথা বলি, সাপোজ ধরো মেডিকেল স্টোরের কথা বলি। সে ইউ আর গোয়িং টু ফ্র্যাঙ্ক রোজ বা মেড প্লাস, এর বড় বড় যে মেডিকেলের দোকানগুলো আছে, সেখানে তোমাকে কোন একটা ওষুধের নাম বলে ওরা প্রথমে কম্পিউটারে সার্চ করে, সার্চ করার পর তোমাকে বলে যে না, ওষুধটা আমাদের কাছে স্টকে নেই। আর একজন বলে না আছে, ওখানে গিয়ে দেখতো ওই ওই রোটাতে, তার মানে কি সব কিছু কিন্তু এন্ট্রি করা আছে। এটা কিন্তু একটা হিউজ প্রজেক্ট, কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন। একটা সফটওয়্যারে তুমি ভাবতে পারছো না যে একটা মেড প্লাস কোম্পানি যে এটা করছে, ইন্ডিভিজুয়াল বেস কোম্পানি ছেড়ে দাও, ইন্ডিভিজুয়াল যারা করছে সেটা ডিফারেন্ট ইস্যু, বাট মেড প্লাস আর তোমার ধরো ফ্র্যাঙ্ক রোজ, বড় বড় কোম্পানিগুলো বা অ্যাপেলো, এরা যা করছে এটাতে হিউজ অ্যাপ্লিকেশনস, মেন ফ্রেম কম্পিউটার সার্ভার বেস এবং ক্লাউড বেস অ্যাপ্লিকেশন এখানে কাজ করছে। কারণ কি আজকে কোনো একটা টপিক, যে কোনো একটা ওষুধ মেডিসিন ওই পার্টিকুলার এরকম অনেকগুলো স্টোর ওদের আছে, তাই এটা একটা হিউজ বড় প্রজেক্ট। আমি একটু গল্পের মাধ্যমে বললাম, এই প্রজেক্টটাতে সলভটি এটাকে একজন লোকের পক্ষে করা সম্ভব নয়। এই সফটওয়্যারটা যখন ডিজাইন করা হয়েছিল, তখন বিভিন্নভাবে এই বিভিন্ন যে যারা যারা প্রোগ্রামার, আগেই প্রথমে কাজে লাগানো হয়নি, আগে এটাকে ডিজাইন করা হয়েছে যে আমার কোন কোন সেক্টরে টোটাল ওয়ার্কটাকে আমি ডিস্ট্রিবিউট করব, হাউ মেনি ডিস্ট্রিবিউশন যে লেভেলটা, মানে কতগুলো ওয়ার্ক ডিস্ট্রিবিউশন লেভেল আমাকে তৈরি করতে হবে। সাপোজ আমি একজনকে অ্যাকাউন্টসকে দেবো, একজনকে স্টক ম্যানেজমেন্ট করতে দেবো, তো সো মেনি ওয়ার্কস। তা ফাংশন কেন ব্যবহার করব, যে একটা ওয়ার্ককে যখন আমরা অনেকগুলো কাজে ডিস্ট্রিবিউট করছি এবং সেই ডিস্ট্রিবিউশন লেভেলের মডিউলগুলোকে যখন আমি বিভিন্ন প্রোগ্রামার বা ডিজাইনারদের কাছে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এই ধরনের সিচুয়েশন যখন আমাদের অ্যারাইজ করবে, তখনই কিন্তু আমার একটা প্রোগ্রামার এই ফাংশন কনসেপ্টটা কিন্তু দরকার। তুমি সিম্পল ভাবো না, প্র্যাকটিক্যাল লাইফে একটা বাস চালাতে গেলে আমার কতগুলো লোককে দরকার, ড্রাইভার দরকার, কন্ট্রাক্টর দরকার, কন্ডাক্টর কন্ডাক্টর, তারপর ধরো প্রথমে গাড়িটাকে চেক আপ করার জন্য মেকার দরকার। প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ওয়ার্ক লেভেলে যে সমস্ত পিপল গুলো আছে, তাদের কিন্তু ওয়ার্কিং সেক্টরটা কিন্তু আলাদা। কম্পিউটার ক্ষেত্রে তাই, আমাকে ধরো কোনো একটা ক্যালকুলেশনের জন্য আমি একজনকে দেবো, অ্যাকাউন্টস একজনকে দেবো, এন্ট্রি করতে একজনকে দেবো, টোটাল কাজটাকে আমরা ওয়ার্ক লোডটাকে আমরা ডিস্ট্রিবিউট করে নিলাম। ঠিক আছে তো? সো এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ করবে, এট দ্যাট সিচুয়েশন আমরা তো ছোট ছোট প্রোগ্রাম করতে গেলে ফাংশনের ইউটিলিটি আমরা বুঝতে পারবো না, তখন মনে হবে যে না, আমার কি দরকার ছিল, এত পুরোনো নর্মাল ভাবে করে দেয় পাবে। কিন্তু তুমি এটাকে ভাববে না, তারপর তোমার 5,000 10,000 20,000 লাইনের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে তুমি একা না করে ওয়ার্ক ডিস্ট্রিবিউট করে দাও, বিভিন্ন মডিউলে ভাগ করে দাও, ভাগ করে কাজটা সবার মধ্যে একটা বিগ প্রবলেমকে তুমি চাঙ্ক অফ প্রবলেমে, মানে ডিস্ট্রিবিউট সেপারেট সেপারেট ওয়ার্ক লেভেল সেক্টরে ভাগ করে দাও। দ্যাট ইজ দ্য ইউজেস অফ ফাংশন। বুঝতে পারলাম ফাংশন কেন ব্যবহার করবো আমরা। সবার কাজটা বলবো না, তোমার একটা বড় একটা বিগ প্রবলেম আছে, বিগ প্রজেক্ট আছে, তো বিগ প্রজেক্টটাকে তুমি একা না করে তোমার ওয়ার্ক ডিস্ট্রিবিউশন লেভেলটা তো সবার মধ্যে ভাগ করে দেবে, তাই না? সো হ্যাঁ, এবার এই জন্য ফাংশন যদি আমাকে বলে হোয়াট ইজ ফাংশন ইন সি, তখন তুমি বলবে, লিখে নাও, এ নাম্বার অফ স্টেটমেন্টস, এ নাম্বার অফ স্টেটমেন্টস, লিখে দেবো, এখানে লিখলে সুবিধা হবে, এ নাম্বার অফ স্টেটমেন্টস
grouped into a single logical unit is referred to as a function. তার মানে কি বলছে, নাম্বার অফ স্টেটমেন্ট গ্রুপড ইনটু এ সিঙ্গেল লজিক্যাল ইউনিট ইজ রেফার্ড টু অ্যাজ এ ফাংশন। অনেকগুলো গ্রুপ করা থাকবে, সিঙ্গেল লজিক্যাল গ্রুপ ইজ কল্ড এজ এ ফাংশন। সি প্রোগ্রামে ফাংশনকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সিস্টেম ডিফাইন ফাংশন, আরেকটা ফাংশন হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। সিস্টেম ডিফাইন ফাংশন হলো যে ফাংশনগুলো অলরেডি সিস্টেমে ডিফাইন করা থাকবে, যেমন দেখো প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এই ফাংশনগুলোকে আমরা কি ফাংশন বলবো? সিস্টেম ডিফাইন ফাংশন। সিস্টেমের মধ্যে আগের থেকে প্রি ডিফাইনলি করা থাকে, কারণ আমরা ইউজ করতে পারবো না, কিন্তু ইউজাররা ইচ্ছা করলে সেই ফাংশনগুলোকে নতুন করে তৈরি করতে পারে। যেমন ধরো মেইন ফাংশন কিন্তু ইউজার ডিফাইন ফাংশন। কেন ইউজার ডিফাইন ফাংশন? তুমি ধরো মেইনের মধ্যে তুমি যখন ভেতরে কিছু লেখো, ফ্যাক্টোরিয়ালের জন্য একরকম কোড করো, আবার ধরো রিভার্স ডিজিটের জন্য আলাদা কোড করো, কোডিংটা চেঞ্জ করে দাও, আবার প্যালিন্ড্রম নাম্বারের জন্য আলাদা কোডিং করো, তোমার কি বারে বারে কিন্তু ভেরিয়েশন চেঞ্জেস হচ্ছে। সো মেইন ইজ কেন ফ্যাক্টোরিয়াল করার সময় যে কোড করো নিশ্চয়ই রিভার্স ডিজিটের সেম কোড করো না, মেইন ফাংশনের ভেতরে করো কি? সবটাই চেঞ্জ হয়, টোটাল কোডিং বলছি, এন্টায়ার কোডিং। ফ্যাক্টোরিয়ালের কোডিং আর প্যালিন্ড্রম নাম্বারের কোডিং কি সেম? বা প্রাইম নাম্বারের কোডিং সেম নয়। এই যে আমরা চেঞ্জেস গুলো করি, তাহলে মেনটাকে আমরা কি ফাংশন বলবো? ইউজার ডিফাইন ফাংশন। তাহলে এবার ইউজার ডিফাইন ফাংশন শুধুমাত্র যে মেন তা নয়, তুমি তোমার নিজের ইচ্ছে মতো ফাংশনকে তৈরি করতে পারো, ঠিক আছে? তো ফাংশন তৈরি করতে পারো, ফাংশনকে তুমি কাজে লাগাতে পারো। যেমন দেখো, আমি ফাংশনের মধ্যে কতগুলো জিনিস তোমাকে পড়তে হবে, পরের দিন আমি বুকের মধ্যে দাগ দিয়ে দেবো। সেটা হলো, এক হচ্ছে ফাংশন প্রোটোটাইপ, ফাংশন আর্গুমেন্টস, ফাংশন কল, ফাংশন ডেফিনেশন। এবার আমি মুখে বললে না তেমন বুঝতে পারবে না, আমি বরঞ্চ প্র্যাকটিক্যালি কোনো একটা প্রবলেমকে আমি ফাংশন দিয়ে ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, ফাংশন দিয়ে আমি ইমপ্লিমেন্ট, বলো। না না, প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনটা তো ইউজার ডিফাইন ফাংশন, তো stdi.h এ ওটা তো সিস্টেম ডিফাইন ফাংশন। stdi.h এর মধ্যে রাখা আছে ওগুলো, ওটা সিস্টেম ডিফাইন ফাংশন। আমি বলছি আমি একটা ফাংশন এখন নিজের থেকে তৈরি করে একটা ফ্যাক্টোরিয়ালে ধরো প্রোগ্রামটাই আমি ফাংশন দিয়ে তৈরি করি, ফাংশন দিয়ে তৈরি করে কি করে ফাংশন কাজ করছে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তারপর আমরা আরো অনেক প্রোগ্রাম করবো আস্তে আস্তে, ঠিক আছে? সাপোজ এখানে প্রোগ্রামের হেডিংটা এভাবে করো যে রাইট এ প্রোগ্রাম ইন সি, write a program in C to find factorial of a number, to find factorial of a number by using function, so by using function কি করে করতে হয় দেখো, প্রথমে তো আমাদের হ্যাশ ইনক্লুড করতেই হবে। আমি সব বুঝিয়ে দিচ্ছি, একটা লিখে নিই প্রোগ্রামটা। আমরা কি লিখি? ইন্ট মেন লিখলাম, লেখার পর এটা ইউজার ডিফাইন ফাংশন। এবার আমি ফাংশনটাকে দেখো আমি কি করে ভাগ করছি, মানে এখানে এই একটা প্রোগ্রামের মাধ্যমেই আমি বুঝিয়ে দেব যে কোনটা কলিং পোর্শন ফাংশনে, কোনটা কল পোর্শন, কোন ডেফিনেশন পোর্শন, ফাংশন বডি কোনটা, আমি সব একটা একটা করে বলছি। সাপোজ আমি প্রথমে দুটো ভেরিয়েবল নিচ্ছি, ইন্ট এন একটাই নিচ্ছি ধরো, এবার প্রিন্টএফ
এন্টার নাম্বার করে এন, না 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 ওটা ফাংশন নেই না তো, ওটা তো না, ওটা ওটা হচ্ছে না না ওটা, ওগুলো তো ফাংশন নয়। ওটাকে কে বলছে ফাংশন? ওটা তো তোমার বইটা খুলে দেখো, ওটা ফাংশনে পড়ে না, ইফ এলস কে ফাংশনে পড়ে না। ওগুলো তোমার তো ওই, দাঁড়াও, ইফ এলস কে কি বলে, ফর হোয়াইল, এরা তো ফাংশন, এরা হচ্ছে প্রত্যেকের লুপ। ইফ এলসটা মানে হচ্ছে কি স্টেটমেন্ট বলে, ইফ এলস কে একটা না, ইফ এলস স্টেটমেন্ট আছে আলাদা, ইফ এলস ডিফারেন্ট স্টেটমেন্ট আছে, ঠিক আছে তো, বলে দেবো। ইফ এলসটা অনেক, ইফ এলস ফাংশন নয়। এবার ধর আমি এটাকে একটা ভেরিয়েবল নিচ্ছি রেস বলে, রেস, ওকে, রেস এটা ফাংশন তৈরি করছি, দেখো রেস ফ্যাক্টো। এই যে এই যে দেখতে হবে তোমাকে, সেটা হচ্ছে এটা তোমার কি করলাম, এটা হচ্ছে পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট অফ এন রেস ইকুয়াল টু ফ্যাক্টো এন। আমরা এই রেস একটা, হ্যাঁ রেস ভেরিয়েবল। এবার এই যে আমরা লিখেছি না ফ্যাক্টো এন, এই ফ্যাক্টোটা হচ্ছে একটা ফাংশন, ফ্যাক্টো ইজ এ ফাংশন। না না না, এটা ফাংশনটা আমি আমার মতো করে তৈরি করেছি ফ্যাক্টো বলে, তুমি তোমার নামে ফাংশন তৈরি করতে পারবে। ফাংশনটা তো তোমার তো এটা ইউজার ডিফাইন নেম না, ফ্যাক্টো। এখানে যেখানে তুমি ফাংশনটাকে তৈরি করলে, এই যে তুমি ফাংশনটাকে তৈরি করেছো, এই পোর্শনটাকে আমরা বলবো হচ্ছে ফাংশন ডিক্লারেশন পার্ট। ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে। এবার ফাংশনকে শুধু ডিক্লেয়ারটা করলে হবে না, ফাংশনে আমাকে বডিটাকে লিখতে হবে। আর এখানে দেখো এন, এন এই এনটাকে আমি এই ফাংশনের মধ্যে পাস করিয়েছি, এটাকে বলে হচ্ছে আর্গুমেন্ট। আমি সব বলবো একটা একটা করে। তাহলে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার পর এবার আমাকে ফাংশনের বডিটাকে তৈরি করতে হবে, যেখানে আমার ফাংশনের ক্যালকুলেশন পার্টটা থাকবে। কিভাবে বডি তৈরি করবো, সাপোজ লিখছি ইন্ট, এটা কিন্তু মেনের বাইরে গিয়ে হবে, ফ্যাক্টো ফার্স্ট ব্র্যাকেট ইন্ট, সাপোজ তুমি এনও লিখতে পারো এক্সও লিখতে পারো, এটা যেহেতু বডির বাইরে, ব্রেসে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সাপোজ তুমি এক্সই লেখো বা এনও লিখতে পারতে, অসুবিধা নেই। এবার আমরা কি করব, ইন্ট, আচ্ছা ওখানে নিয়ে যাও না একটু, ইন্ট এফ ইকুয়াল টু 1 কমা, তারপর আমি এক্স নিচ্ছি, বাস আমি সব বুঝিয়ে দেবো, চিন্তা নেই। ফর i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু এক্স, i প্লাস প্লাস, f ইকুয়াল টু f, একদম সেম জিনিস, f ইন্টু i করে এবার তুমি এখানে রিটার্ন 0 করো। এই দেখো রিটার্ন 0 করলে কি হবে, সরি রিটার্ন 0 বলছি না, রিটার্ন এফ করো। রিটার্ন এফ মানে ফাংশনটা যেখান থেকে কল হয়েছিল, ফাংশন কোথা থেকে কল হয়েছে, এই পোর্শন থেকে কল হয়েছে, এই এফ এর মানটা ডাইরেক্ট এখানে চলে যাবে, রেসের মধ্যে গিয়ে স্টোর হয়ে ভ্যালুটা এখানে দেখিয়ে বেরিয়ে চলে আসবে। বুঝতে পারলে? এবার দেখি আমি একটা কাজ করি, এটাকে আমরা বলবো হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে ফাংশন
বডি। ওকে, ফাংশন ডিক্লারেশন, ফাংশন বডি। আর এই জায়গাটাকে আমাকে তো ফাংশনটাকে তৈরি করলে কম্পাইলারকে বোঝাতে হবে যে আমি কি ধরনের ফাংশন তৈরি আমি তৈরি করি, নাহলে তো এরর দেবেও। তখন আমাকে ফাংশন একটা প্রোটোটাইপ ডিফাইন করতে হয়। তো কি লিখতে হয়? ইন্ট ফ্যাক্টো ফার্স্ট ব্র্যাকেট ইন্ট, এটাকে বলে হচ্ছে, এটা তুমি তৈরি করেছিলে ফাংশন বডিটা, এইটাই টাইপেরই এখানে কম্পাইলারকে বুঝিয়ে দিতে হবে যে এটাকে বলে হচ্ছে ফাংশন প্রোটোটাইপ। হলো, এবার তুমি রান করে দেখো কি হয়। কম্পাইল, রান। এরর আছে, কোথায় এরর দিচ্ছে বলো? ইন্ট মেনে। আচ্ছা, কি এরর দিচ্ছে? int text shadow parameter I was not declared in the scope. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, I ধরে নিতে পারি। আচ্ছা, এটা গেল int facto। আচ্ছা, int facto x, না 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 না, int x দিলেও হয় না, দেখছি দাঁড়াও। int facto ডিক্লেয়ারেশন করছি না, এখানে এক সেকেন্ড দাঁড়াও। এখানে আমাকে এটা কাজ করি, দেখো x, এক সেকেন্ড। expect initialization before int, int facto int, declaration of int text shadows a parameter। চিনতে পারছি না নাকি? এক সেকেন্ড দাঁড়াও তো। এক সেকেন্ড দাঁড়াও, পড়া আছে মনে হয়, পড়েছিলাম এটা তো দেওয়ার কথা না। এটা ইসে দিয়ে করা আছে, এক সেকেন্ড। সেম প্রোগ্রাম না? হুম 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 হুম, একই তো প্রোগ্রাম। এটা অনেক সময় এটা এরর দেয়, এগুলো বুঝতে পারি না আমি কিছুতে। এটার মধ্যে একটা পার্থক্য কোথায় এটার? কারণ এটা থেকে একটা কাজ করি, এটাকে আপাতত এক সেকেন্ড, এটাকে আপাতত বন্ধ করি। হ্যাঁ, চলো এখানে ইন্ট মেনি করি, ধরো রিটার্ন 0 করব। এটা বন্ধ করতে হবে। আর কিছু চেঞ্জ আছে?
কম্পেয়ার করে দেখি তো। রান করে গেছে, কোথায় সিনট্যাক্সে ভুল হয়েছিল কোথাও, ছেড়ে দাও। কিছুটা দেখতে হবে, এটা ফ্যাক্টর বা কিছুটা চিনতে পারছে না, ঠিক আছে পরে দেখছি। এটা পাঠিয়ে দেবেন গ্রুপে। ধরো 5 নিচ্ছি, 120 দেখাচ্ছে, ঠিকঠাক দেখাচ্ছে ভ্যালু। এটা কি করে কাজ করছে বলো তাহলে, এটা বুঝতে পারলে? এ দেখো এখান থেকে তোমাকে এটা বুঝতে হবে একটু। হ্যাঁ আমার মনে হচ্ছে ফ্যাক্টোটাই কোনো সমস্যা করছে এখানে, ফ্যাক্টোটা ফ্যাক্ট আন্ডার কোথায় চেঞ্জ হয়েছে বলতে, এটার মধ্যে চেঞ্জটা দেখো তো একটু। না ওটার সঙ্গে কোনো অসুবিধা নেই, কিন্তু রেস রেস একটা ভেরিয়েবল। হুম, ফ্যাক্ট আন্ডারস্কোর রেস, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, ওয়ার্ডে রাখি তো। ছোট হয়ে গেল নাকি? পেন্টে রাখবো? ধরো কিন্তু এটা ধরো আমি রাখলাম, ধরো এবার ধরো ধরো কোনটা বলো? আচ্ছা কোথায় চেঞ্জ এসে দেখো তো একবার, আমি তো ওটাই দেখতে চাইছি। ব্র্যাকেটের জন্য প্রবলেম হচ্ছে না? না না এটা এটা তো রিটার্ন জিরোই হবে এটা। ব্র্যাকেটটা নেই শুধু দেখো সন্দীপন, এটা তো ইন্টের জন্য, ইন্ট মেনের জন্য না। কোথায় এই জায়গাটায়? হুম, ইন্ট এক্স, এই তো ইন্ট এক্স। ও দুবার এক্স ডিক্লেয়ার হয়ে গেছে, তাই না? শুনে বুঝতে পারছো, দুবার এক্স ডিক্লেয়ার হয়ে গেছে, মাল্টিপল ডিক্লারেশন হয়ে গেছে, বুঝতে পেরেছো? হুম হুম, ওটাই বুঝতে পেরেছি, মাল্টিপল হয়ে গেছে, বুঝে গেছে সন্দীপন কি বললাম? এই তো এই দেখো এখানে এক্সটা নর্মাল এক সিঙ্গেল টাইম হবে, এখানে মাল্টিপল হয়ে গেছে, মাল্টিপল, এই যে এই যে মাল্টিপল হয়ে গেছে, এই যে এই সাইডটা, বুঝতে পেরেছো? মাল্টিপল হয়ে গেছে। হুম হুম হুম। আমি তোমাকে এটাই পাঠিয়ে দিচ্ছি, এটা গ্রুপে পাঠিয়েছিলাম দেখো তো।
এটা পাঠিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এটা আশা করি ফাংশনটা বুঝতে পারলে। এবার যেগুলো যেগুলো আছে বাড়িতে একটু ফাংশন গুলোকে, অন্যান্য প্রোগ্রাম গুলো ফাংশন দিয়ে করার চেষ্টা করো। বুঝতে পেরেছো? অন্যান্য যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো ফাংশন দিয়ে কি করে করা যায় সে চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। আমি আপনাদের এখানে রেকর্ডিংটা বন্ধ করি একটু।